স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, আদর্শ উচ্চ বিদ্যালয়, কৈটলা বেড়া, পাবনা। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ বিষয়ে নিম্নের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো হলো মহাকর্ষ, মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষ, অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, ভর ও ওজন সম্পর্কে আলোচনা, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও ওজনের পরিবর্তন, কিছু গাণিতিক বিষয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো যাই আলোচনায়। তাহলে আলোচনা প্রথমেই আছে মহাকর্ষ, মহাকর্ষ বল ও নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে মহাকর্ষটা কি? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে। যে কোনো দুটি বস্তুর মধ্যে, এখানে বলে নাই যে আপনাদের নির্দিষ্ট করে নাই। তাহলে এই মহাবিশ্বের মধ্যে যদি দুটি বস্তু থাকে, সেই দুটি বস্তুকে একে অপরকে যে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণটাই হলো তা মহাকর্ষ। যেমন সূর্য ও চন্দ্রের মধ্যে আকর্ষণ। মহাকর্ষ বল, এই মহাবিশ্বের যে কোনো দুটির মধ্যে বা দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাই হলো মহাকর্ষ আর বল। এবার নিউটনের মহাকর্ষ সূত্র। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তু কণা দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এখানে তিনটি অংশ আছে, যে একে অপরকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের মান ভরের গুণনফলের সমানুপাতিক। সমানুপাতিক অর্থ একটা বাড়লে আর একটা বৃদ্ধি পাবে। যদি গুণনফল বৃদ্ধি পায়, বাড়ে, তাহলে বল বাড়বে। যদি গুণনফল কমে, তাহলে বল কমবে। এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিক কথাটির অর্থ একটা বাড়লে আর একটা কমবে। যেমন মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি পায়, আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে বলের পরিমাণ আস্তে আস্তে কি হবে? কমে যাবে। আর মধ্যবর্তী দূরত্ব যদি আস্তে কমে, তাহলে বলের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর এই বলটা এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এখন আমি এই নিউটনের সূত্র, মহাকর্ষ এই ভাষাগত সূত্র থেকে আমি গাণিতিক সূত্র নির্ণয় করব। মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। এদের মধ্যকার আকর্ষণ বল F হলে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি। দেখো চিত্রতে আছে কি, m1 আর m2 ভরের দুটি বস্তু পরস্পর কত দূরত্বে আছে? এর দূরত্বটা হবে কেন্দ্র থেকে, এর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? d। আর এদের মধ্যে আকর্ষণ বলের মান কত? আকর্ষণ বল কত? F। তাহলে আমরা প্রথম সূত্রকে প্রথমে কি বলছে? ভরের গুণনফলের সমানুপাতিক। দেখো m1 একটা ভর, m1 একটা ভর, আবার m2 আর একটা ভর। এই দুটো বলের গুণনফল কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। আবার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে 1 ভাগ। ব্যস্তানুপাতিক মানে 1 ভাগ। তাহলে এখন এই দুটো শব্দ থেকে যদি একত্র করে আমরা পাই, তাহলে লিখতে পারি 1 ভেরিজার্স m, যেহেতু এটা হলো উপরে, m1 m2 উপরে আর d স্কয়ার নিচে, তাই এই ভেরিজার্স m1 m2 বাই d স্কয়ার। বা f সমান ক্যাপিটাল জি m1 m2 বাই d স্কয়ার। এখানে ক্যাপিটাল আমরা জানি যে এই সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে সমান চিহ্ন আর একটা সমানুপাতিক ধ্রুবক আসে, তাহলে এখানে সমানুপাতিক চিহ্নটা উঠে যাওয়ার সমান চিহ্ন আসছে আর সমানুপাতিক ধ্রুবক জি আসছে। এখানে জি কে সমানুপাতিক ধ্রুবক বলে। তাহলে এইটাই বিখ্যাত নিউটনের মহাকর্ষ সূত্র, F সমান ক্যাপিটাল জি m1 m2 বাই d স্কয়ার। এখন দেখো এই মহাকর্ষ ধ্রুবকটা কাকে বলে? 1 কেজি ভরের দুটি বস্তু, অর্থাৎ m1 যদি 1 কেজি হয়, এটা যদি 1 হয়, m2 এর মান যদি 1 হয়, আর এর মধ্যবর্তী দূরত্ব d যদি 1 হয়, 1 হয়,
তাহলে এই গুণনফল এই জায়গা এটার মান 1, m2 এর মান 1, d এর মান 1, তাহলে এইটু গুণন করলে 1, g দ্বারা 1 কে গুণন করলে g, তাহলে তখন কি হলো f সমান g। অর্থাৎ 1 কেজি ভরে দুটি বস্তু কণা পরস্পর 1 মিটার দূরত্ব থেকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। ইহার একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। নিউটন মিটার স্কয়ার, মিটার স্কয়ার মানে ডি এর উপর স্কয়ার আছে তাই মিটার স্কয়ার, আর কেজি স্কয়ার মানে দুইটা ভর গুণন করছে তাই কেজি স্কয়ার। ইহাকে জি দ্বারা ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়। ইহার মান 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তোমরা এই মানটা মুখস্থ রাখবে, কারণ পরীক্ষার সময় যে গাণিতিক সমস্যাগুলো আসবে সেই গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে এই মানটা দেওয়া নাও থাকতে পারে, তাহলে এই মানটা তোমাদেরকে মুখস্থ বসাইতে হবে। এইবার দেখো নিউটন, অর্থাৎ আমরা জানি বলের একক নিউটন। এই নিউটনের সংজ্ঞা কি? তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যেই পরিমাণ বল ক্রিয়া করায় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। বলের একক কি? নিউটন। তাহলে আমরা এই সূত্র আমরা জানি যে F সমান ma, F সমান ma একটা নিউটনের সূত্র ma। তাহলে এখানে m এর মান 1, তাহলে 1 কেজি ভরে কোনো বস্তুর উপর যেই পরিমাণ বল ক্রিয়া করায় এর মান 1 হয়, 1 হয়। তাহলে 1 1 গুণ করলে টোটাল টুকের মান আসবে কত? 1। টোটাল টুকের মান আসবে 1। তখন এই বলকে যে বলটা পাওয়া যাবে সেই বলকে বলবো 1 নিউটন। এবার অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ। আমরা মহাকর্ষ বল যেরকম বললাম যে মহাকর্ষের ক্ষেত্রে যে কোনো দুই বস্তুর মধ্যে আকর্ষণ হইল মহাকর্ষ, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে একটা জিনিস কম্পালসারি থাকবে, সেটা হলো পৃথিবী। এবং পৃথিবী এবং অপর একটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলতেছে অভিকর্ষ, যেমন পৃথিবী এবং চন্দ্রের মধ্যে আকর্ষণ। আর অভিকর্ষ বল, তাহলে পৃথিবী এবং অপর একটি বস্তুর মধ্যে পরস্পর যে বল দ্বারা আকর্ষণ করতেছে সেই বলটি বলতেছে অভিকর্ষ বল, যেমন পৃথিবী এবং চন্দ্রের মধ্যকার আকর্ষণ বল। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে মানে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণটাই বলতেছে অভিকর্ষ। অভিকর্ষ বলের প্রভাবে, তাহলে এই জায়গায় ওখানে একটা বস্তু আছে, এই বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে মানে কোনো বাধা থাকবে না, অর্থাৎ নিচ থেকে উপর দিকে কোনো বাধা দেওয়া যাবে না। যেমন বায়ু প্রবাহিত হলে বায়ু বাধা দিতেছে, বায়ুর মধ্যে ধূলিকণা আছে, ধূলিকণা বাধা দেয়, এই বাধাগুলো এড়িয়ে যদি নিচের দিকে নামতে পারে তাহলে তার বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই বেগ বৃদ্ধির হারকে বলতেছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ইহাকে স্মল জি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইহার একক মিটার পার সেকেন্ড স্কয়ার। ইহার আদর্শ মান, এর কয়েকটা মান আছে, তার মধ্যে আদর্শ মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই মানটাও দরকার, এই মানটাও মুখস্থ রাখতে হবে। প্রশ্নের মধ্যে মানটা দেওয়া নাও থাকতে পারে। এইবার আমরা দেখো অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলে স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা বস্তু ভরের উপর নির্ভর করবে না, কিন্তু দূরত্বের উপর নির্ভর করবে। এটা আমাকে দেখাতে হবে। স্থান নিরপেক্ষ নয় মানে স্থানের উপর নির্ভর করবে। মনে করি এম পৃথিবীর ভর, ক্যাপিটাল এম পৃথিবীর ভর, স্মল এম বস্তুর ভর, ডি বস্তু পৃথিবীর নিকটবর্তী দূরত্ব। যেমন দেখো এই একটা পৃথিবীর কেন্দ্র থেকে এইটা দূরত্ব ডি, আর পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে এম, আর পৃথিবীর ভর কত? ক্যাপিটাল এম। তাহলে মনে করি এম পৃথিবীর ভর, এম স্মল এম বস্তুর ভর, মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা আগে করছি এফ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এম বাই ডি স্কয়ার। এইবার দেখো আবার আমরা জানি অভিকর্ষ বল এফ সমান এম জি, এফ সমান এম জি। তাহলে ওখানেও এফ সমান পেলাম, এখানেও এফ সমান পেলাম। তাহলে বাম পক্ষে এফ সমান হলে বাম পক্ষ যদি দুটা সমীকরণ বাম পক্ষ যদি সমান হয় তাহলে আমরা ডান পক্ষ সমান লিখতে পারি, আর ডান পক্ষ সমান হলে আমরা বাম পক্ষ সমান লিখতে পারি। উপরের সমীকরণ দুটি থেকে পাই এম জি সমান জি এম এম বাই ডি স্কয়ার।
এইবার উভয় পক্ষ থেকে স্মল এম যদি তুলে দিই তাহলে এখানে বাঁচলো জি জি এম বাই ডি স্কোয়ার। এই সমীকরণের ডান পাশে অর্থাৎ এই পাশে যে পদগুলো আছে সেই পদগুলোর উপর জি এর মান নির্ভর করব। যেহেতু বাম ডান পাশে স্মল এম অর্থাৎ ছোট এম নাই, অর্থাৎ বস্তুর ভর নাই, তাইলে এই জি এর মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর উপর নির্ভর করে না। আবার আমরা জানি এই ক্যাপিটাল জি এর মহাকর্ষ ধ্রুবক এর মানও একটা নির্দিষ্ট মান, এর মানের কোনো পরিবর্তন হবে না, তাই এটা ধ্রুবক। আবার পৃথিবীর ভরও ধ্রুব, পৃথিবীর ভরও কোনো পরিবর্তন হবে না, তাহলে এই দুটো পদের কোনো পরিবর্তন হবে না, তাহলে জির মান এই দুটো পদের উপর নির্ভর করব না, তাহলে পরিবর্তন হবে কি শুধু ডি মানটা পরিবর্তন হবে। তাহলে জির মানটা নির্ভর করতেছে ডির উপর, অর্থাৎ ও পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার কত দূরে অবস্থিত সেই দূরত্বের উপর জির মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে। তাই বলা যায় যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর উপর নির্ভর না করলেও স্থানের উপর নির্ভর করে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এবার আসি একই উচ্চতা থেকে একই সময় এক টুকরো পাথর এক টুকরো কাগজ ছিঁড়ে দিলে কোনটি আগে পড়বে। যেমন এই এক টুকরা পাথর আর এই এক টুকরা কাগজ দুইটাই ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে আমরা জানি যেহেতু অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না, সেহেতু এই দুটি বস্তু একই সাথে ভূপৃষ্ঠে পতিত হওয়ার কথা, কারণ একই পরিমাণ বল দ্বারা দুটি বস্তুকেই আকর্ষণ করতেছে, তাই একই সময়ে বস্তু দুটি ভূপৃষ্ঠে পতিত হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় যে বায়ুজনিত বাধা আছে, এই বায়ুজনিত বাধার কারণে পাথরটি আগে পড়বে এবং কাগজটি পরে পড়বে, কারণ পাথরের ভর বেশি, ঘনত্ব বেশি, তাই এটা বাধার পরিমাণটা কমতেছে, আর কাগজটার এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বড়, তাই বাধার পরিমাণটা বেশি হইতেছে, তাই এই ক্ষেত্রে পাথরটি ভূপৃষ্ঠে আগে পড়বে আর কাগজটি পরে পড়বে। যদি বাধা না থাকতো তাহলে একই সময়ে ওরা সমান দূরত্ব অতিক্রম করতো, যেহেতু বাধা আছে তাই ওরা সমান দূরত্ব অতিক্রম করবে না, পাথরটি ভূপৃষ্ঠে আগে পড়বে। এইবার দেখা যাক সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। আমরা মহাকর্ষ সংজ্ঞাতে পড়িয়েছি যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলো মহাকর্ষ, যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে আকর্ষণ ও মহাকর্ষ, পৃথিবী ও চন্দ্রের মধ্যে আকর্ষণ মহাকর্ষ। কিন্তু অভিকর্ষ সংজ্ঞায় পড়িয়েছি পৃথিবী এবং অপর একটি বস্তুর মধ্যে আকর্ষণকে অভিকর্ষ বলে। তাহলে আমরা এখানে দেখা যায় যে মহাকর্ষের দুটি অংশ, একটা পৃথিবী ছাড়া আর একটা পৃথিবী সহ, আর অভিকর্ষের একটাই অংশ পৃথিবী সহ। তাহলে মহাকর্ষ বড়, অভিকর্ষ ছোট, মহাকর্ষের একটা অংশ হলো অভিকর্ষ। তাই বলা যায় যে সকল অভিকর্ষই মহাকর্ষ, সকল অভিকর্ষই মহাকর্ষ, কারণ এই অভিকর্ষটা মহাকর্ষের মধ্যে আছে। আর সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, কারণ মহাকর্ষের এই একটা অংশ আছে অভিকর্ষের মধ্যে, আর আরেকটি অংশ অভিকর্ষের মধ্যে নাই। তাই বলা যায় সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। এরপর ভর এবং ওজনের সম্পর্কে আলোচনা। ভর কাকে বলে? কোন বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের মোট পরিমাণকে বস্তুর ভর বলে, অর্থাৎ একটা বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকবে সেই পরিমাণ পদার্থকেই আমরা কি বলবো? ভর বলবো। এটাকে এম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এর একক কেজি। এটাকে সাধারণত সাধারণ নীতির মাধ্যমে নির্ণয় করা হয়। আর ওজন, পৃথিবী যেই বল দ্বারা, ওজন একটা বল, পৃথিবী যেই বল দ্বারা তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করতেছে সেই বলকে আমরা বলবো ওজন। কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ইহাকে ডাব্লু প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ইহার একক নিউটন। ইহা স্প্রিং নীতির সাহায্যে নির্ণয় করা হয়, ইহার সূত্র ডাব্লু সমান এম জি। এইবার দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে ওজনের ভিন্নতার কারণ। পৃথিবীর বিভিন্ন স্থানের যে কারণে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হয়, সেই কারণেই ওজনের মান ভিন্ন হয়। কারণ আমরা জানি ওজন নির্ভর করব ত্বরণের উপর, ভরের উপর নয়। তাই যে সকল কারণে ত্বরণ পরিবর্তন হবে সেই সকল কারণেই ওজন পরিবর্তন হবে। যেমন এখন আমরা দেখি ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, যেহেতু পৃথিবীর আকৃতি এবং আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয়, পৃথিবীর আকৃতি আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, ফলে উহার অভিকর্ষ ত্বরণের মান বেশি, তাই ওজনও বেশি। যেহেতু ত্বরণের মান বেশি তাই ওজনও বেশি। যেমন দেখো
একটা পৃথিবী, এটা কেন্দ্র, এটা মেরু, মেরু অঞ্চল, আর এটা অঞ্চল হলো বিষুবীয় অঞ্চল। এটা বিষুবীয় অঞ্চল। এখানে চিত্রতে দেখা যায় যে এই কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, আর দূরত্ব কম হলে ত্বরণের মান বাড়বে। তাহলে যেহেতু দূরত্ব কম, তাই ত্বরণের মান বেশি। আবার কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব বেশি, যেহেতু দূরত্ব বেশি, ব্যাসার্ধ বেশি, তাই সেখানে ত্বরণ কম, আর ত্বরণ কম মানে সেখানে ওজন কম। আবার পৃথিবীর আধিগতির জন্য, পৃথিবীর আধিগতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ এই জায়গা থেকে আস্তে আস্তে এইদিকে ক্রমশ বৃদ্ধি পায়, ফলে ত্বরণের মান বৃদ্ধি পায়, আর ত্বরণের মান বৃদ্ধি পাওয়ার অর্থ ওজন বৃদ্ধি পাওয়া। এইবার ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর দূরত্ব বৃদ্ধি পাওয়ার অর্থ ত্বরণের মান কমা, আর ত্বরণের মান কমার অর্থ ওজন কমে যাওয়া। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মানও তত কমতে থাকে, এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। আবার এইভাবে যদি আমরা বলি পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে, কেন্দ্রের দিকে যাব, তাহলে ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মানও তত কমতে থাকে, এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যাবে বস্তুর ওজনও তত কমতে থাকে। আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, উপরে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমবে, নিচে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমবে, ফলে ওজনও কমবে। এইবার কিছু গাণিতিক সমস্যা বলি। অভিকর্ষ ত্বরণ, এখন তোমাদেরকে এই কয়েকটা মান মুখস্থ রাখতে হবে গাণিতিক সমস্যা করার জন্য। শুধু এখানেই নয়, তোমরা যদি উপরে নবম দশম বা উচ্চ লেভেলের বিজ্ঞান লেগে পড়ো, সায়েন্স গ্রুপে পড়ো, তাহলে এই মানগুলো তোমাদের অবশ্যই দরকার। যেমন অভিকর্ষ ত্বরণ জি এর মান মেরু অঞ্চলে 9.83, বিষুবীয় অঞ্চলে 9.78 এবং আদর্শ মান 9.8। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে তোমরা 9.8 ধরবে, আর যদি মেরু অঞ্চলে বলে তাহলে 9.83, আর যদি বিষুব অঞ্চলে বলে 9.78। আবার পূর্বে আমি বলেছি মহাকর্ষ দুর্বক জি এর মান, মহাকর্ষ দুর্বক জি এর মান 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তোমরা আরেকটা স্মরণ রেখে, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান জি এর মান পৃথিবীতে যা তার 6/1 পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান যা তাকে যদি 6 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পাবো। যদি কোনো গাণিতিক সমস্যা বলে যে পৃথিবীতে ত্বরণের মান এত, তাহলে চাঁদে তার ত্বরণের মান কত, তাহলে পৃথিবীতে বা ওজন কত, পৃথিবীতে ওজন কত, চাঁদে ওজন কত, তাহলে তোমরা পৃথিবীতে আগে ওজন বের করবে, সেই পৃথিবীর ওজনকে যদি 6 দ্বারা ভাগ করা যায় তাহলে যে মান পাবে সেই মানকে আমরা চাঁদের মান ধরে নেব। এখন একটা গাণিতিক সমস্যার মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। 20 কেজি ও 30 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 20 মিটার দূরত্বে অবস্থিত। এই একটা বস্তু, এটা ভর 20 কেজি, 30 কেজি, কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব 20 মিটার। তাহলে প্রথম বস্তুর ওজন নির্ণয় করো, অর্থাৎ এই প্রথম বস্তুটার ওজন কত হবে সেই ওজনটা আমাকে নির্ণয় করতে হবে। প্রথম বস্তুকে চাঁদে নিয়ে নিলে ওজন কত হবে, বস্তু দুটির মধ্যে আকর্ষণ বলের মান কত হবে, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের কি পরিবর্তন হবে। তাহলে প্রথমে আসা যাক প্রথম বস্তুটির ওজন কত। এখানে প্রথম বস্তুর ভর m1 সমান 20 কেজি, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8, তাহলে ওজন সমান হর, তাহলে আমরা জানি ওজন W সমান mg। তাহলে m এর মান কত, 20 কেজি, আর g এর মান 9.8, তাহলে 20 এবং 9.8 এই দুটি গুণ করব 196। সুতরাং প্রথম বস্তুর ওজন কত, 196। দ্বিতীয় প্রশ্ন আছে প্রথম বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন কত। তাহলে আমরা প্রথম বস্তুর ওজন বের করলাম 196, তাহলে পৃথিবীতে বস্তুটির ওজন 196, তাহলে চাঁদে তার ওজন কত হবে, 196/6। যেহেতু চাঁদে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 ভাগ চাঁদের অভিকর্ষ ত্বরণ, তাই এখানে 6 দ্বারা ভাগ করলাম, তাহলে 32.67 নিউটন। এখন
এখানে ইসে বলছে পরের প্রশ্নতে বলছে বস্তুদের মধ্যে আকর্ষণ বলের মান কত। বস্তুদের মধ্যে আকর্ষণ বলের মান কত। এখানে প্রথম বস্তুর ভর m1 সমান 20 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 30 কেজি, মধ্যবর্তী দূরত্ব d সমান 20 মিটার। মহাকর্ষ ধ্রুবক g এর মান মুখস্থ, আমি আগেই বলছি যে অঙ্ক করার সময় মহাকর্ষ ধ্রুবক g এর মান দেওয়া থাকবে না, তাই সেই মানটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে g এর মান 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আকর্ষণ বলের মান F সমান ভর। আমরা জানি আকর্ষণ বল F সমান জি m1 m2 বাই d স্কয়ার, বা F সমান জি এর মান মুখস্থ, জি এর মান বসালাম 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11 গুণন 20 গুণন 30 ডিভাইডেড d স্কয়ার মানে 20 স্কয়ার। এখন তোমরা কি করবে, এই মানটা এ মান আর এই মান, এই তিনটে মান গুণন করবে, গুণন করে এখান থেকে 20 স্কয়ার মানে 400, এই 400 দ্বারা ভাগ করবে। তাহলে 6.673 গুণন 20 গুণন 30 যে মানটা পাওয়া যাবে সেই মানকে 400 দ্বারা ভাগ করলে পরে আমরা পাবো 10.0095। আর এখানে গুণন 10 টু দি পাওয়ার -11 আছে, তাহলে গুণন 10 টু দি পাওয়ার -11। এখন এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি একটা নিয়ম আছে পূর্ণ সংখ্যার এক ঘর পর পয়েন্ট রাখা। এখন পয়েন্ট আছে দুই ঘর পর, কিন্তু পয়েন্টটা রাখতে হবে এক ঘর পর। তাহলে আমরা জানি পয়েন্ট যত ঘর বামে সরব পাওয়ার তত বিয়োগ হবে, তাহলে এখানে যোগ হবে। পয়েন্ট যত বামে সরব পাওয়ার তত যোগ হবে, পয়েন্ট যত ডাইনে সরব পাওয়ার তত বিয়োগ হবে। পয়েন্ট গুলো এক ঘর বামে সরাইলাম, তাহলে একের পর পয়েন্ট হলো, তাহলে এক ঘর বামে সরানোর অর্থ এর উপরে পাওয়ার -11 আছে, -11 যোগ 1, যেহেতু বামে এক ঘর সরছে তাই যোগ 1, তাহলে -11 আর যোগ 1 এইটুকে ক্যালকুলেশন করলে আসতেছে কত, -10। শিক্ষার্থী বিন্দু, তাই এই কারণে দেখো যে এখানে পাওয়ার আছে কত, -10। তাহলে বলের মান বেরিয়ে কত, F সমান 1.00095 গুণন 10 টু দি পাওয়ার -10 নিউটন। এইভাবে এখানে একটা পদ, দুটো পদ, তিনটে, চারটে, পাঁচটা পদ আছে। এই পাঁচটা পদের মধ্যে যে কোনো তিন চারটে পদের মান দেওয়া থাকলে আমরা অনায়াসেই অপর পদের মানটি আমরা বের করতে পারবো। এইবার দেখো যে মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা যায় তাহলে বলের কি পরিবর্তন হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা করিয়েছি, প্রথম ক্ষেত্রে বস্তুর ভর এখানে মান দ্বারাও করা যায় আর প্রতীক দ্বারা করা যায়। আমি তোমাদের সুবিধার্থে প্রতীক দ্বারা করে দিচ্ছি, পরবর্তীতে যাতে প্রতীক দ্বারা করতে পারো, মান দ্বারাও করতে পারো। তাহলে প্রথম বস্তুর ভর সমান m1 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 কেজি, মধ্যবর্তী দূরত্ব d, মহাকর্ষ ধ্রুবক g, এর আকর্ষণ বল F। এটা প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা জানি প্রথম ক্ষেত্রে সূত্র F সমান g m1 m2 বাই d স্কয়ার, এটা বের করে রেখে দিলাম। আবার একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ভর তো একই থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে ভর একই থাকবে, সব একই থাকবে, শুধু মধ্যবর্তী দূরত্বটা দ্বিগুণ হয়ে যাবে। এই কারণে প্রথম বস্তুর ভর সমান m1, দ্বিতীয় বস্তুর ভর সমান m2, মধ্যবর্তী দূরত্ব এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে প্রথম বস্তুর দূরত্ব কত ধরা হয়েছিল, d, যেহেতু দ্বিগুণের কথা বলছে তাই এখানে মধ্যবর্তী দূরত্ব কত হলো, 2d। মহাকর্ষ ধ্রুবক g, আকর্ষণ বল F1, এটা F ধরছি আর এটা F1 ধরছি, তাহলে F1 সমান g m1 m2, এখানে d স্কয়ার আর এখানে d স্কয়ার না হয় 2d হোল স্কয়ার, যেহেতু দ্বিগুণ। এখন এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই সমীকরণ দুটিকে, এই 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করতেছি, তাহলে 2 নম্বরে বাম পক্ষ ভাগ 1 নম্বরে বাম পক্ষ, তাহলে এর 1 ভাগ a সমান, এইবার 2 নম্বরের বা ডাইন পক্ষ ভাগ 2 নম্বরের ডাইন পক্ষ, এইখানে এই অংশ ভাগ এই অংশ, তাহলে যেহেতু এটা ভগ্ন অংশ তাই ভাগ করলে, ভাগ গুণন করে উল্টে দিলে এই এটাকে নিচে আসবে আর এই d স্কয়ারটা উপরে উঠবে, তখন এই m1 কেটে যাবে, m2 কেটে যাবে, এই d কেটে যাবে, তাহলে বাঁচবে 1/2 স্কয়ার, তাহলে কত হলো
1/4, তাহলে আমরা এখানে পাইলাম কত, f1 ভাগ f সমান 1/4। এখন এটা যদি আড়াআড়ি গুণন করি তাহলে এই f দ্বারা 1 কে গুণন করলে হবে f, আর 4 দ্বারা যদি f1 কে গুণন করা যায় তাহলে 4f1, অর্থাৎ প্রথম ক্ষেত্রের বল দ্বিতীয় ক্ষেত্রের বলের 4 গুণ, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আগের বলের 4/1 হবে। আগে যে বলটা পাবো আমরা সেই বলের 4/1, অর্থাৎ 1/4। পরের ক্ষেত্রে মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে পরের ক্ষেত্রে বলের মানটা পাবো কত, 1/4। এই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমরা এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবে, আর পাঠ্য বইটা একটু রিডিং করবে, এর মধ্যে থেকে অবজেক্টিভ আসবে, তাই পাঠ্য বইটাও ভালোভাবে পড়বে। আর কোনো সমস্যা থাকলে পরে আমার সাথে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।